দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষের আজকের আয়োজনে। আপনারা এর মধ্যে জেনেছেন, সরকারের ভাবনা রয়েছে নারী শিক্ষার্থীদের অষ্টম শ্রেণী থেকে অনার্স পর্যন্ত অবৈতনিক করার চিন্তা আছে, এবং সে কথা সরকার প্রধান থেকে এবং শিক্ষামন্ত্রী সবাই বলছেন। কিন্তু অন্যদিকে বাস্তবতার যে চিত্র সেটি এসেছে বিশ্ব ব্যাংকের একটি রিপোর্টে। তারা বলছেন 10 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থী যারা, তাদের প্রায় 51% ভালোভাবে গণিতে তাদের পারদর্শিতা নেই, একই সাথে বাংলা ঠিকভাবে লিখতে বা পড়তে পারেন না। এই যে বাস্তবতা, তাহলে শিক্ষার মান কেবলমাত্র অবৈতনিক করলেই বাড়বে কিনা, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। এবং আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীকে, যিনি একই সাথে গণসাক্ষরতা অভিযানেরও নির্বাহী পরিচালক। তিনি একজন শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং শিক্ষা ও নাগরিক সমাজের উন্নয়নে বিভিন্নভাবে ভূমিকা রেখে চলেছেন। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব অবৈতনিক করলে শিক্ষার মান বাড়বে কিনা, বা কি পথ আছে আসলে আছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। দর্শক, বার্তা কক্ষের আজকের অতিথির কাছে সরাসরি চলে যাচ্ছি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আজকে এই আয়োজন আমাকে ডাকার জন্য। জি, আজকে যে বিষয় আমরা নির্ধারণ করেছি সেইটার সাথে আপনার জীবনের একটা দীর্ঘ সময়ের কাজের অভিজ্ঞতা, কাজে আমার মনে হয় যে আপনার অনেক চাওয়া বা আগের কাজের সাথে আমার অভিজ্ঞতাটা মিলিয়ে নিতে পারবেন দর্শকরা। আমি প্রথমে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে সরকার একটি ভাবনার কথা বলেছে যে নারী শিক্ষার্থী যারা, তাদের অষ্টম শ্রেণী থেকে অনার্স পর্যন্ত অবৈতনিক করার একটা ভাবনা রয়েছে, এবং সম্প্রতি এটার সম্ভাব্যতা যাচাই করার জন্য বলা হয়েছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে। প্রশ্ন হচ্ছে, তারেক রহমান এটি বেশ কয়েকবার বলেছেন, সংসদের মধ্যে যেমন বলেছেন, বাইরের অনুষ্ঠানেও বলেছেন। আপনি এটাকে কিভাবে দেখেন? কেবল প্রাথমিক নয়, মাধ্যমিক এবং স্নাতক পর্যন্ত এটি অবৈতনিকের কথা বলেছে, তবে এটি নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে। আপনি যদি এটাকে একটু বিশ্লেষণ করেন। অনেক ধন্যবাদ। দেখুন, আজকে এমন একটা দিনে আপনারা আমাকে বলেছেন শিক্ষা নিয়ে যে প্রশ্নটা করলেন। আজকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম এবং মৃত্যু দিবস। জি, তিনি, তার কথা দিয়ে শুরু করি। তিনি বলেছিলেন, যদি শিক্ষার প্রয়োজনে চীন দেশেও যেতে হবে। এই যে এত বড় একটা আপ্তবাক্য আমাদের কাছে আছে, আমাদের জানার জন্য, আমাদের বোঝার জন্য, তারপরে যদি শিক্ষা নিয়ে কথা বলতে হয়, তাহলে বাস্তবতা নিয়েই কথা বলতে হবে। বাংলাদেশের বাস্তবতা, আপনি যে প্রশ্নটা করলেন সেটি হচ্ছে বাস্তবতার বিষয়টা। দেখুন, নতুন সরকার এসছেন অনেকগুলো প্রতিশ্রুতি নিয়ে, 31 দফা নিয়ে, এবং সেখানে আমি আসলে শ্রদ্ধার সঙ্গেই বলবো যে আমাদের প্রয়াত বেগম খালেদা জিয়া কিন্তু শুরু করেছিলেন মেয়েদের শিক্ষার যে আন্দোলনে। তখন প্রথম অনেকেই অবিশ্বাস করেছিল, বিশেষ করে আমি তো জানি, আমি তো বিভিন্ন দেশে যাই, উন্নত বিশ্ব থেকেই বলা হয়েছিল এর মাধ্যমে আর কি হবে। পরে কয়েক বছর পরে দেখলাম এই উন্নত বিশ্বেরই একটি সভায় বলা হলো যে বাংলাদেশের একটা মডেল, যে উপবৃত্তি দিয়ে মেয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে এসে একটা জায়গায় নিয়ে আসা, সেই ধারাটা অব্যাহত রাখছেন এই সরকার। এবং সেখানে একটা বিশেষ গুরুত্ব দিয়ে নারী শিক্ষার প্রতি আপনি যে প্রশ্নটা করলেন, যে অবৈতনিক করা এবং উপবৃত্তির বিষয়টাও এসছে এখানে। নানাভাবে সরকার শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আরো দুটো প্রশ্ন চলে আসে। সক্ষমতা, সদিচ্ছার সাথে আরেকটা সক্ষমতা, আরেকটা হলো সমন্বয়। সেই জায়গা থেকে আমরা যদি বিবেচনা করি, তাহলে দেখব আমাদের সদিচ্ছা আছে, কিন্তু ব্যবস্থাপনার মধ্যে অনেক ত্রুটি থেকে যায়। যেমন আপনি যেটা বললেন যে মেয়েদের এই যে নিয়ে যাওয়া, এবং সরকার প্রধান বলেই দিয়েছেন এটার একটা সম্ভাব্যতা যাচাই করতে, যেটাকে আমরা সাধুবাদ দেব। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক মাধ্যমিকে মেয়েরা প্রায় বেশি ছেলেদের চেয়ে, কিন্তু আবার পরবর্তীতে গিয়ে ঝরে যাচ্ছে, আর উঠতে পারছে না। 1/3 বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না, বা বিশেষ করে কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ তো
নগণ্য, সেইখানে আমরা তো খুবই এই- কম। এই যাত্রাটা তো ধরে রাখতে পারছি না। সেই জন্য যে গুরুত্বটা দেয়া হয়েছে সেটা সময়ের প্রয়োজনেই, কিন্তু তার সাথে আরেকটা বিষয় আমি বলবো, যেহেতু শিক্ষার অধিকার নিয়ে কাজ করি, ছেলেরা যাতে পিছিয়ে না যায় এটাও কিন্তু দেখতে বলা হয়েছে যে ছেলেদের জন্য কি করা যায়। আমার একটা প্রশ্ন আছে পরের দিকে, আপনি এখন তুললেন যে জন্য বলছি যে আমরা গত কয়েক বছরের যদি ফলাফলগুলো দেখি এবং এবছরেরও দেখি, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যন্ত ছেলেদের থেকে মেয়েদের ফলাফল অনেক ভালো, এবং তাদের পরে হয়তো ঝরে পড়ে, কিন্তু এখানে তাদের রেজাল্ট যেটা সরাসরি সেটা ভালো অনেক তুলনামূলক। এটাই বা এটার মধ্যে আসলে কিসের ইঙ্গিত আছে? ইঙ্গিতটা হলো যে মেয়েরা যদি সুযোগ পায়, আমি তো এটাকে অধিকার হিসাবে দেখবো, সুযোগও বলবো না, কিন্তু তারপরেও সেই সুযোগটা তো সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক সময় তারা বাধাগ্রস্ত হয়। সেখানে যখন রাষ্ট্রীয় স্বীকৃতিটা আসে, সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রণোদনা আসে, এই যে মানে অবৈতনিক করা, সেটা তো নিশ্চয়ই একটা ফলাফল দেবে। কিন্তু এখানে অন্যান্য বিষয় আছে। যখন তারা প্রাথমিকের স্তর সমাপ্ত করে চলে যায়, আপনি শিক্ষার মান নিয়ে একটা প্রশ্ন করেছেন, সেটাতে আমি আসছি, কিন্তু পরবর্তীতে যখন যায় তাদের তখন যে বিষয়গুলো চলে আসে, সবচেয়ে বড় হচ্ছে অভিভাবকদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ। আমরা শিক্ষা নিয়ে যে কোনো কর্মসূচি এগোতে যাই না কেন, সেখানে কিন্তু অনেক সময় ভুলে যাই যে খালি শিক্ষার্থীর কথাই বলি, সেখানে কিন্তু অন্য অংশীজন আছেন, অবশ্যই শিক্ষক, অভিভাবক, অবশ্যই এই দুই পক্ষের কথা যেন ভুলে না যাই। আমরা যখন কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নীতি নির্ধারণী পর্যায়ে নেওয়া হয়, অভিভাবকদের অনেক সময় পাত্তাই দেয়া হয় না। সেই জায়গা থেকে আমি বলবো যে এই সব অংশীজন নিয়ে এই সমন্বয়টা খুব প্রয়োজন, তাহলে এই ধরনের কর্মসূচি আচ্ছা, এই প্রসঙ্গে আসবো কিন্তু একটা সফল হতে পারে। জি, আপনি যে জায়গাটায় বলছিলেন যে নারী শিক্ষার্থীদের বিষয়টা, কিন্তু আমি যতদূর মনে করতে পারি গেল কয়েক মাস আগে, সম্ভবত মে মাসে আমাদের একটা রিপোর্ট দেখছিলাম, প্রথম আলো সহ বেশ কয়েকটা পত্রিকা এসছে, আপনি দাবি করেছিলেন যে আগামী বাজেটেই, মানে এই বাজেট থেকে যেন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর আহ্বান জানিয়েছেন, অর্থাৎ, এবং এটা অনুষ্ঠানটি ছিল বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এখন প্রশ্নটা হচ্ছে, সেখানে কিন্তু আপনি নারী শিক্ষার কথা উল্লেখ করেননি, আপনি তার মানে সবার কথা বলেছিলেন। সেই জায়গায় আপনারা কিছুটা বাড়িয়ে অনার্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আপনার কাছে কি এটা মনে হচ্ছে যে মানে মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো ব্যাপারটা, নাকি এর মধ্যে কিছুটা ফাঁক থেকে গেল যে অন্যদেরও আসলে কিছুটা, যেটি আপনি প্রসঙ্গটি তুলেছেন? আমরা এখানে বলবো আসলে যে জেন্ডারের ব্যালেন্সটা তো দরকার। একটা গোষ্ঠীকে সামনে আনতে গিয়ে আর একটা গোষ্ঠী যেন পিছিয়ে না যায়, সেটা খুবই দরকার। একজন অধিকার কর্মী হিসাবে এটা আমরা চাইবো, এবং আমরা শিক্ষা পরিবারের সবাই এটা চেয়েছি। যে কথাটা আপনি বললেন, আমরা চেয়েছি অবৈতনিক করতে, কারণ এই যে একটু আগে শিক্ষার মান বললেন, প্রাথমিকে যে বাংলা পারে না, ইংরেজি, গণিত এগুলো পারে না, সেটা তো পরবর্তীতে চলতে থাকে। একদম প্রাথমিক সমাপ্ত করে একজন শিক্ষার্থী যে মানের পঠন পাঠনের মধ্য দিয়ে তাকে যেতে হয় শ্রেণীকক্ষে, বিশেষ করে আমার কিন্তু এই তথাকথিত নামি দামি স্কুলের শিক্ষার্থীর কথা বলবো না, বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী যারা আছে, যারা এই সুযোগগুলো পায় না, নিম্নবিত্ত বা বিত্তহীন পরিবারের, তাদের জন্য সরকারি প্রাথমিকে পড়ছে যারা, বিশেষ করে তাদের তো ওইভাবে খরচ করার সঙ্গতি হয়তো নেই। দুটো বাচ্চা থাকলে, তিনটে বাচ্চা থাকলে তো আরো মুশকিল যদি প্রাথমিকে পড়ে তাদের জন্য। আর এখন তো যেইভাবে মূল্যস্ফীতি ঘটছে, আরো কঠিন হয়ে পড়েছে। সেই কারণে সরকারের এই উদ্যোগটা হয়তো একটা ইতিবাচক পরিবর্তন আনবে। কিন্তু আমরা বারবারই আবারও বলবো, প্রাথমিক শিক্ষাটাকে যদি আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়ে যাই, অবৈতনিক করি, আমি আপনাকে একের মাঠের একটা উদাহরণ দেব। জানুয়ারি মাসে যখন ভর্তি শুরু হয় চা বাগান এলাকায়, আমি তাদের সাথে কথা বলেছি, সেখানে মায়েরা বলেছেন, আমার বাচ্চাটা তো পঞ্চম শ্রেণী থেকে এবার ষষ্ঠ শ্রেণীতে উঠেছে, চা বাগানের শ্রমিক মায়েরা, তারা বলছেন যে আমার এখন যেখানে ভর্তি করতে হবে সেইখানে দেখেন হিসাব করে তারা বলেছেন 13,000 টাকা খরচ করতে হবে তাকে একটা বাচ্চাকে এই প্রাথমিক পরবর্তী পর্যায়ে দেওয়ার জন্য। এই সঙ্গতি তো তাদের নেই, তার মানে তাদের বাচ্চারা ঝরে যাবে। সেই জন্যই আমরা বারবার বলছি যে এই অবৈতনিক
অষ্টম শ্রেণী পর্যন্ত করা, ন্যূনতম একটা শিক্ষা যেন তারা পায়। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়লে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ন্যূনতম একটা শিক্ষা, আরেকটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার দিকে আচ্ছা। যেতে পারে। এটাই যেটা- কি কারণ যে আপনার মনে থাকার কথা যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ যেটি বলেছিলেন যে 4 থেকে 13 বছর বয়সী যারা তাদের অবৈতনিক করতে চান তারা, এবং অষ্টম শ্রেণী পর্যন্ত ধাপে ধাপে প্রাথমিক, এর মানে ভেতরের তরিকাটা আসলে এটি যে বিভিন্ন রকম। আর বাকি যেটি বলছিলেন যে তাদের সাথে আরো কর্ম হ্যাঁ, এটা তো এখন তারা বলছেন 6 থেকেই দেবেন ট্রেড জি, এতে, trade ভিত্তিক। কিন্তু প্রাথমিকে যেটা বললেন আপনি, এই যে ন্যূনতম দক্ষতা, সেটা নিয়ে যদি না বের হয় ইংরেজি, বাংলা, ম্যাথসে, সায়েন্সে, তাহলে তো সে ওই ট্রেড স্কিলে যেতে পারবে আচ্ছা, না। ট্রেড স্কিলে যাবার আগে 10 বছর বয়সের মধ্যে, আমি যদি এই রিপোর্টটা আপনাকে একটু পড়ে শোনাই, বিশ্বব্যাংক যেটি বলছে শিক্ষার্থীদের মধ্যে 10 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে 51% তাদের শ্রেণী অনুযায়ী বাংলা লিখতে এবং পড়তে তারা পারেন না, এবং অনেকের গণিতেও বয়স অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা নেই। নেই নেই এটা কিন্তু নতুন না। কারণ কি? সরকারের ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট করে প্রতি 2 বছর অন্তর অন্তর প্রাথমিক শিক্ষা জি। অধিদপ্তর, সেটা জনসমক্ষে আসে না, একই ঘটনা। আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করে দেখেছি একই ঘটনা, একই ফলাফল একই। অবস্থা, ফলাফল একই, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আমাদের এডুকেশন ওয়াচ এটা নিয়ে গবেষণা করেছে। এটার কারণ তো একটা জিনিস আমি বলবো, প্রথম তো হলো করোনার সময় আমরা যে হোঁচটটা খেয়েছিলাম, জি, সেটার থেকে কিন্তু আমরা বের হতে পারি 2020-21 সালে। 20-21। তারপরে আমাদের একটা বড় করে শিক্ষায় গুরুত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু বৈশ্বিকভাবেই এবং বাংলাদেশে তো হয়েছেই, শিক্ষাটা কি করে যেন অগ্রাধিকার থেকে ছুটে গেছে। বাজেটে দেখলাম, ব্যবস্থায় দেখলাম, শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা ব্যবস্থাপনায় দেখলাম, সেখানে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান সব অবকাঠামোর দিকে আমরা ঝুঁকলাম, কিন্তু শ্রেণীকক্ষে পঠন পাঠনটা আর আমরা ফিরিয়ে আনতে পারলাম না। তার মধ্যে তো আরেকটা জিনিস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থার উপরে মানুষের একটা আস্থার সংকট তৈরি হচ্ছে, যেটার কারণে এমনকি একজন দরিদ্র পরিবারের একজন মা বাবাও চান তার সন্তানেরা যাতে ভালো করে। এটা তো ভালো দিক। এটা তো সাংঘাতিক, বাংলাদেশের একটা বড় অর্জন যে তারা হ্যাঁ। সবাইকে, কিন্তু দেখুন আপনি, এটা একটা ভালো দিক যে অভিভাবকরা চান তার ছেলে মেয়েকে লেখাপড়া করাতে এবং বেশি, যতদূর বেশি সম্ভব নিতে পড়াতে পারেন, চান। হ্যাঁ। তারপরে প্রত্যেকটা সরকার যখন আসছে, আপনি আগের সরকার বলেন, এখনকার সরকার বলেন, তাদের যে নির্বাচনী এজেন্ডা, হ্যাঁ, তার মধ্যে এডুকেশনকে অগ্রাধিকার দিয়ে তারা কথা বলছেন। এমনকি সরকারে এসে বর্তমান সরকারও অনেক পদক্ষেপের কথা আমরা শুরুই করেছি সেখান থেকে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তো ওই যে শুরু করেছিলাম আমরা, আমি আবারও বলবো, আগে যাই হয়ে থাক, করোনার সময় একটা বড় হোঁচট খেয়েছি আমরা, আচ্ছা, সেখান থেকে উত্তরণ হয়নি। হোঁচট খেয়ে আমরা উঠে যে দাঁড়িয়ে দৌড়াবো সেটা তো করতেই পারিনি, হাঁটতেই পারিনি বলতে গেলে। তখন থেকেই কিন্তু শুরু আমাদের পিছে চলার একটা মানে গতিহীনতা পেয়েছে আমাদের। তার সাথে যুক্ত হয়েছে আমাদের নানা ধরনের রাজনৈতিক এজেন্ডা, দলীয় রাজনৈতিক এজেন্ডা, যেখানে স্কুল ম্যানেজিং কমিটি, আপনারা জানেন, নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, সব কিছুর মধ্যে পড়ে গেছি আমরা। শিক্ষাটা অগ্রাধিকার থেকে ছুটে গেছে। আপনারা স্মরণ করলে দেখবেন বিগত বছরগুলোতে পার্লামেন্টে শিক্ষা নিয়ে কয়দিন আলোচনা হয়েছে, কয়দিন শিক্ষার ব্যবস্থার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। দুঃখ লাগে এটাই, আমাদের রাজনৈতিক নেতৃত্ব জানতো নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু তারপরে তারা ভুলে যান মাঠের বাস্তবতার কথা। এবং সেইখানে দুটো জিনিস আপনি যেটা বললেন, একটা তো মা বাবারা চায় নিশ্চয়ই তাদের সন্তানকে পড়াতে, শিক্ষার্থীরা চায়। ষষ্ঠ শ্রেণীর একজন মেয়ে আমি যখন পঞ্চগড়ে জিজ্ঞেস করেছি নভেম্বরে, আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? রোবোটিক্স শিখতে চাই। বাহ, স্বপ্নটা তো আছে, স্বপ্ন দেখিয়েছে। আমি বললাম এটা কোত্থেকে শিখলে? শিক্ষকও জানেন না ওই এলাকার, পঞ্চগড়, তেঁতুলিয়ার ওইদিকে। সেখানে সেই শিক্ষক বললেন আমরাও এগুলা নিয়ে বেশি বুঝি না, জানি না। তুমি কোত্থেকে শিখলে? আমার কাজিনসরা আসছিল, মামাতো ভাইটাই দেশের তাদের কাছ বাইরে থেকে থেকে তাদের। কিন্তু ওই যে আমরা কিন্তু বাচ্চাগুলারে স্বপ্নটা দেখালেও স্বপ্ন ভঙ্গের মধ্যে পড়ে যায় তারা, যখন শিক্ষকরা পারছেন না। তাদের মান, এখানে আমি আসবো শিক্ষকদের ব্যাপারে, যে শিক্ষকদের মান নিয়েও আমরা প্রশ্ন করেছি। তার সাথে তো প্রশ্নটা আসে যে তাদের বেতন ভাতা মর্যাদা কত? কতটুকু আমরা দিতে পেরেছি।
শিক্ষকদের বিষয়ে আমার আলাদা প্রশ্ন রয়েছে এবং আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছ থেকে জানবো। তার আগে আমরা খুবই সংক্ষিপ্ত একটা বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আপনারা দেখছেন প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষ। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। দর্শক আমরা আবারও ফিরে এলাম প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আমাদের সঙ্গে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। আপনাকে আরেকবার স্বাগত। আমরা যে জায়গাটা আলাপ করছিলাম সেখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা প্রসঙ্গ এখন সামনে আসছে। আপনি বারবার বলছিলেন 2020-21 সালের কথা, যখন কোভিড-19 আঘাত আসলো, তখন আমাদের স্কুলগুলো এইভাবে চলেছে দূরশিক্ষণের মতো, অনলাইনে শেখানো হয়েছে। আবার এখন অনলাইনে পৃথিবীর অনেক দেশেই প্রশ্ন তৈরি হয়েছে যে তাদেরকে অনলাইনে থাকতে দেওয়া হবে কিনা, সামাজিক যোগাযোগ মাধ্যম তাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে কিনা, সেই প্রসঙ্গে এসেছে। আমাদের দেশের একটা বাস্তবতা আমরা দেখলাম, মন্ত্রী পর্যায়ের অনেক মানুষ, নামই বলে ফেলা যায়, শিক্ষামন্ত্রীকে নিয়ে ট্রোল যারা করেছেন তাদের অনেকেই হচ্ছে স্কুল বা কলেজের শিক্ষার্থী। এইটাকে আপনার কি মনে হয়, অনলাইন থেকে তাদেরকে দূরে রাখা সম্ভব নাকি বাস্তবতা আছে? দেখুন, বাস্তবতাটা তৈরি হয়েছে করোনার সময়, কিন্তু সেই সময় আমরা কিন্তু প্রস্তুতি ছিল না আমাদের এই অনলাইনের। না অভিভাবকরা প্রস্তুত ছিলেন, না শিক্ষার্থী, না শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান তো দূরের কথা। যাদের সেই মানে এই অভিগম্যতাটা ছিল যাদের, তারা কিন্তু ভালোই এটাকে ম্যানেজ করেছে। কিন্তু তারপরও যেহেতু বেশিরভাগ অভিভাবকই এটার সাথে পরিচিত ছিলেন না, আর বাংলাদেশের বাস্তবতায় তো মায়েরাই বেশি অভিভাবকের দায়িত্ব পালন করেন, সামাজিক বাস্তবতা, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা কিন্তু ওই যে ডিভাইস মুখী থাকে বাচ্চাদের, সেটা ডিভাইস নির্ভরতা, এটা ইতিবাচক হওয়ার পরিবর্তে অনেক নেতিবাচক অনেক হয়ে গেছে। যে জন্য আমরা এখন উন্নত বিশ্বে দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়া তো ব্যান করে দিয়েছে এবং ফেসবুক বন্ধই করে দিয়েছে 16 বছরের নিচে শিক্ষার্থীদের জন্য। নিউজিল্যান্ডও করতে যাচ্ছে, সিঙ্গাপুর করেছে, অনেক জায়গায় হয়ে গেছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশেও কোনো একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, যেমন 16 বছরের কথা আপনি বললেন, এর নিচে বা কোনো একটা বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা থাকা উচিত? আমার মনে হয় এখন আমাদের সময় এসছে চিন্তা ভাবনা করার আর কি, বিশেষ করে একটা গোষ্ঠীর শিক্ষার্থীরা। তা আপনি যে প্রশ্নটা করলেন, 10 বছর আগে কি আমরা কিশোর গ্যাং দেখেছি? এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নীতি নৈতিকতা মানবিক মূল্যবোধটা হারিয়ে গেছে, তার সাথে যেটা যুক্ত হয়েছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেটার কিন্তু বড় একটা ভুক্তভোগী কিন্তু মেয়ে শিশু বা নারী শিক্ষার্থী। যে সাইবার বুলিং থেকে শুরু করে এইসব তো আমাদের এখন চিন্তা ভাবনা করার সময় এসছে। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যেটা হচ্ছে এটা সব অংশীজনদের সাথে আলাপ করে, বিশেষ করে অভিভাবকদের, যে তারা কি মনে করেন এই ডিভাইস মুখিতার। একটা জিনিস লক্ষ্য করেছেন, সরকার কিন্তু বিকল্প চিন্তা করছে অনেকটা, যেমন ক্রীড়ার দিকে নিতে চাচ্ছে, সংস্কৃতির দিকে নিতে চাচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ। আপনারা দেখেছেন নতুন কুড়ি যে সংস্কৃতি, যেটা গানের প্রতিযোগিতা, আপনারাই রিপোর্ট করেছেন যে অভিভাবকরা বলছেন আমার বাচ্চা কিন্তু ডিভাইস মুখিতা কমে গেছে। এই যে ওদেরকে তো এই বাচ্চাদেরকে আমাদের তো বিকল্প দিতে হবে। খেলার মাঠ নেই, তাকে আমি কিসের মধ্যে কি করব? ঘরের মধ্যে সে ডিভাইস নিয়ে বসে থাকে। যেমন খেলার মাঠ একটা ভালো জিনিস, এবং সেটা আমাদের এখনো সরকারি অনেক স্কুলে, হয়তো গ্রামে গঞ্জে আছে, শহরগুলোতে কম। কিন্তু আপনার কাছে মনে হয় না যে নারী শিক্ষার্থীদের একটু বড় হলেই তারা খেলার মাঠে যাওয়াটার মতো উপযুক্ত পরিবেশ বাংলাদেশে আছে? পরিবেশ নষ্ট করেছি আমাদেরই অনেক সময়, বিভিন্ন গোষ্ঠীও নষ্ট করেছে সামাজিকভাবে। যেমন ধরুন, আমি উদাহরণ দিয়ে বলি, অতি সম্প্রতি আপনারাও রিপোর্ট করেছেন এই যে নৌকাবাজটা বন্ধ করার, সুস্থ সংস্কৃতি, সেগুলাকে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সেখানে তো আসলে নতুন তরুণ প্রজন্মই বেশি থাকে। সেইখানে এই ধরনের অত্যন্ত নেতিবাচক ধ্যান ধারণা, এটা তো আমাদেরকেও ব্যথিত করে, কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিটাকেও নষ্ট করে যে এটা কি হচ্ছে, যেটা আমাদের না, আমরা আসলে ওরকম কুপমণ্ডুক জাতি না, কিন্তু তারপরেও এরকম একটা ইমেজ যদি দেই বাইরে, সেটা তো ঠিক না। এইগুলা কিন্তু আসছে শিক্ষার
আসলে ওইভাবে আমরা শিক্ষাটাকে পথে নিয়ে যেতে পারিনি আর কি, পথ দেখাতে পারিনি। যে কারণে একটা হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষার মান, আর একটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নীতি নৈতিকতা মানবিক মূল্যবোধ, এইটাও খুব প্রয়োজন। তো আপনি যে জায়গাটা বলেছেন যে অংশীজনের কথা আপনি বারবারই বলছেন, এটা ঠিক যে শিক্ষার্থী একা একা পড়াশোনা করতে পারে না, শিক্ষকের সহযোগিতা লাগে, অভিভাবকের লাগে। আমি শিক্ষক এবং বিশেষ করে প্রাথমিক শিক্ষকের কথা যদি বলি, বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের যে সামাজিক অবস্থা, তাদের যে বেতন ভাতার পরিমাণ একেবারেই উল্লেখ করা যায়, এবং তাদের যে সম্পৃক্ততা ক্লাসরুমের সাথে, সেটি দিয়ে আপনার কাছে মনে হয় যে এই তাদেরকে দিয়ে স্বপ্ন দেখানো এবং স্বপ্ন পূরণ করা একটা অবাস্তব কিনা? মানে তাদের সাথে কথা বললে, আপনি নিশ্চয়ই বলেন আপনি এটা নিয়ে দীর্ঘদিন কাজ করেন, সেই অভিজ্ঞতাটা যদি একটু খুলে বলেন। তাদের কাছে তো প্রত্যাশা তো অনেক, অভিভাবক সমাজ সবার প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করার সবকিছু তাকে আমরা দিচ্ছি কিনা, তার ন্যূনতম সম্মানজনক ওই যে বেতন ভাতা মর্যাদা বললাম, একটা জীবন ধারণের মতো তাকে আমরা দিচ্ছি কিনা, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় যেটা প্রশ্ন হচ্ছে কঠিন বাস্তবতা, শিক্ষকদের আমরা এত কাজে ব্যস্ত রাখি, নানা ধরনের কাজে, একেবারে জরিপ করা থেকে শুরু করে নির্বাচনী সরকারি অনেক কাজের অংশ, কিছুর মধ্যে তারা তো সময়ও দিতে পারেন না অনেক সময়। সেই জন্য এটা একটা বিষয় আছে। আর হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনাকে একটু রাজনীতিকরণ করা হয়েছে, দলীয় রাজনীতি। যেমন প্রাথমিকে যদিও আজ ওইভাবে নেই, কিন্তু তারপরেও কমিটি যেগুলা থাকে সেগুলোর মধ্যে এক ধরনের দলীয় রাজনীতি ঢুকে গিয়েছিল, এবং বেসরকারিভাবে যেগুলো পরিচালিত হয় শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোতে তো ডেফিনেটলি নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য আছে। তো সেই জায়গায় লাগাম টানাটা খুব প্রয়োজন। এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনার বিষয়। আরেকটি বিষয় আছে যেখানে হলো যে শিক্ষকদেরকে একটা জিনিস করা হয়েছে যে উপজেলা ভিত্তিক তাদের, এর বাইরে যেতে হয় না, কিন্তু শিক্ষকদের মধ্যেও আবার সবাই কিন্তু একেবারে মানে নিবেদিত প্রাণ এটাও বলবো না, কারণ তাদের মধ্যে একটা গোষ্ঠী আছেন, তাকে পোস্টিং দেওয়া হয়েছে উপজেলায়, তিনি অন্য জায়গায় গিয়ে বসে থাকেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যেরকম আছে ডাক্তাররা থাকেন না, ওইরকম শিক্ষকরা। এটার একটাই উপায় আছে, অন্য অংশীজন দ্বারা আছেন, যেমন কমিউনিটি, স্থানীয় অংশীজন। আমি একটা গল্প বলি আপনাদেরকে, এটা একটা মাঠের বাস্তবতার ছবি। আমরা এটার জন্য চেষ্টা করলাম যে শিক্ষকদেরকে যাতে একটা জবাব দিতে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, তারা আমাদের সাথে কাজ করেন, জায়গায় আনার জন্য। তারা সময় মতো তারা শ্রেণীকক্ষে আসেন, পড়ান, বাচ্চাদের একটু খেয়াল করেন। এইসব বাচ্চারা তো আবার এমন সব পরিবার থেকে উঠে আসে, সেইখানে আমাদের সামাজিক একটা বিষয়, এটাও আমি শুনতে হয়েছে আমাকে, শিক্ষকরাই নালিশ করেছেন যে ভালো ছেলে পড়ছে, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার ছেলের সাথে ওই ছেলেকে বসতে দেবেন না ফার্স্ট বেঞ্চিতে, যেহেতু সে একটা কিষানের ছেলে। এই যে মন মানসিকতার থেকে আমরা বের হতে পারিনি, শিক্ষকদেরকে দায়ী করে লাভ নেই। তো আবার এইটাও আছে, যদি আমরা স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারি। আমি বলতেই চাচ্ছি গল্পটা, যে এই প্রধান শিক্ষক স্কুলে আসেন না, আসলেও চলে যান ঘন্টাখানেক পরেই। তো সেটা নিয়ে স্কুলের স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে একটা ক্ষোভ ছিল। ওই শিক্ষক, এটা হচ্ছে আমাদের উপকূলীয় এলাকার প্রধান শিক্ষক, বাড়ি যাবেন, নৌকার ঘাটে এসছেন, নৌকার মাঝে বলছে, স্যার আমি আপনাকে নিব না, পার করব না। আচ্ছা, কারণ তাকে তার সন্তান এবং সন্তানের মা বলেছেন, আপনি প্রতিদিন এসে চলে যান স্যার, আমি আপনাকে পার করবো না। অর্থাৎ সামাজিকভাবে সে প্রতিরোধের শিকার হয়। সামাজিকভাবে এই বিষয়গুলো যদি একটু দায়বদ্ধতা নিশ্চিত করতে পারি আমরা, তাহলে কিন্তু সম্ভব। ওই শিক্ষক তো লজ্জা পেয়ে, এখানে আমি বিদ্যাসাগরের কথা বলবো, তার শিক্ষকরা আসতেন না সংস্কৃত কলেজে, উনি দাঁড়িয়ে থাকতেন গেটে রিসিভ করার জন্য আর কি, তখন সবাই লজ্জা পেয়ে। যাক, মানে বাস্তবতার উদাহরণগুলো অনেক সময় একটা মানে অন্যদের জন্য একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি একটা জায়গা একটু ভাবতে চাই, সেটি হচ্ছে 2025 সাল পর্যন্ত আমরা অনেকগুলো আন্দোলন দেখেছি। যে আমি যদি একটা উদাহরণ দেই, যে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 2025 সালে যে চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল যাদেরকে, তাদের নিয়োগ না দেওয়ার জন্য তারা তখন আন্দোলনে নামলেন। এই যে একটা নিয়োগ প্রক্রিয়া, তাদের তারপরে বেতন ভাতা দেওয়ার কথা যখন ঘোষণা করা হয়, তারপরে সেটা বাস্তবায়ন না করা, এর জন্য আপনি দেখেন যে লাগাতার
অবস্থান কর্মসূচি করতে হয়েছে, রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি করতে হচ্ছে প্রেস ক্লাবের সামনে বা বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষাদের যে অফিস তার সামনে দেখা গেছে। তারা যদি এটার মধ্যেও থাকে, এটাও আদায় করার জন্য, খুবই সামান্য কিছু আদায় করার জন্য তাদেরকে রাস্তায় নামতে হয়, তাহলে আসলে ছাত্ররা তো গণিতে 51% ফেল করবেই। হ্যাঁ, শিক্ষকদের নিয়ে তো আমাদের আসলেই মানে একটা জায়গায় কি করে যেন সামাজিকভাবেও এবং রাজনৈতিকভাবেও ওদেরকে আমাদের মানে ওইভাবে আমরা মূল্যায়ন করি না। এবং যেটা হয় এখন খুবই ব্যথিত হই আমরা যে শিক্ষকদের কেন আন্দোলন করতে হবে, তাদেরকে কেন মাঠে নামতে হবে, কিন্তু নামতে হয়েছে তাদেরকে। সেই জায়গায় সরকার যাতে একটা বাস্তব ভিত্তিক দেখেন। অতি সম্প্রতি একটা ভালো উদ্যোগ আমরা দেখলাম, শিক্ষকদের অবসর ভাতা, এটাও তো দেখেছেন। এই যে অবসর ভাতা দীর্ঘদিন ধরে এটা জট লেগেছিল, আটকে ছিল। হ্যাঁ আটকে ছিল, তারা অবসর ভাতাও পাবেন না, এটাও তো একটা দুঃখজনক বিষয়। সেই জায়গা থেকে এখন আবার আর একটা প্রশ্ন উঠে এসছে, অবসর ভাতাটা খুবই ভালো, কিন্তু ওখানেও কি করে যেন দুর্নীতি ঢুকে গেছে। এইটা কিন্তু এই স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটা যদি শক্ত করে আমরা না ধরতে পারি, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাপনায়, তাহলে অনেক সদিচ্ছাই আমাদের হয়তো ভালো ফসল ঘরে তুলতে পারবো না। আমার আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যে এক ধরনের সামাজিক চাপ থাকে ভালো ফলাফলের জন্য, ছাত্রদের উপর এক ধরনের চাপ আছে। এই বিষয়টি জানবো তার আগে একটা খুব সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে আছেন, আপনারা দেখছেন প্রথম আলোর আজকের বার্তা কক্ষ। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আমরা আবারও ফিরে এলাম আজকের বার্তা কক্ষে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আপনার কাছে আমি যেটি বলছিলাম যে প্রাথমিককে বিশেষ করে এবং মাধ্যমিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে ভর্তি এবং ফলাফলের ক্ষেত্রে এক ধরনের চাপ আছে সামাজিক, যে ফলাফল ভালো করতে হবে, এটা অভিভাবকদের দিক থেকেও থাকে বা অন্যান্য সামাজিক চাপও থাকে। এইটা আসলে আপনার কাছে মনে হয় কি? এটা অবশ্য সব ক্ষেত্রে না, তবে অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায়। এই চাপে পড়ে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হন, সেই খবরও পত্রিকা পর্যন্ত গড়িয়েছে। খুবই দুঃখজনক আসলে। পৃথিবীর বহু দেশেই তো সব শিক্ষার্থী তো একসাথে ওইভাবে ভালো করতে পারে না, এটা মেনে নেওয়া। কিন্তু কি করে যেন আমাদের অভিভাবকদের মধ্যে সামাজিকভাবে, এবং আমি বলবো না সব অভিভাবক, আমার মাঠে যে কৃষক কাজ করছেন বা যে কৃষানি বা যিনি গ্রামে উদ্যোক্তা নারী, তার সন্তান পড়ালেখা করলেই তিনি খুশি। হ্যাঁ। এইটা আমাদের এক শ্রেণীর মধ্যে এই যে অসুস্থ একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে শিক্ষাটা এগিয়ে যাওয়ার জন্য। প্রথম হতে হবে, জিপিএ 5 পেতে হবে। এখন এই প্রতিযোগিতার জায়গায় এসে এটার জন্য আমরা আমাদের সন্তানদেরকে একটা বলা যায় যে বলির পাঠার মতো করে ফেলেছি একেবারে। তাদের উপরেই সব দায় দায়িত্ব, এবং এটা বেশিরভাগই হয় কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের মধ্যেই বেশি হয়। জি, এটা নিশ্চয়ই আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, মানে তাদের মানে চাওয়াটা, মানে আপনি কি চান তাদেরকে? একটা তো হলো যে নিজের সন্তানকে অবশ্যই সবাই চায় সে বড় হোক, ভালো করে পড়ালেখা করুক, কিন্তু এটাও দরকার একটা সন্তান, একটা শিশু, একজন শিক্ষার্থী, তাকে তার মতো করে বাড়তে দেওয়া, তার মতো করে বড় হতে দেওয়া। সে যদি খেলতে চায় খেলতে দেওয়া, গান বাজনা যদি করতে চায় করতে দেয়া। খালি পড়ালেখা করে আমরা যদি উদাহরণগুলো দেখি, আমাদের দেশেই তো আছে, রবীন্দ্রনাথ নজরুল তো স্কুলই পালিয়েছিলেন, কিন্তু তাতে তো তাদের বড় হওয়ার কোনো বাধা হয়নি। আইনস্টাইন যেরকম, এগুলো তো আসলে এক ধরনের চিন্তা। অনেক উদাহরণ আছে, হ্যাঁ অনেক উদাহরণ বিশ্বব্যাপী আছে। তো কাজেই মা বাবারাও মানে ওই জায়গা থেকে আমি মনে করি পৃথিবীটা এখন অনেক বড় হয়ে গেছে, সেই জায়গায় যুগ পাল্টাচ্ছে। তো আজকে যে এই যে আমরা বলছি যে এআই, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকে যেটা হচ্ছে কালকে সেটা পুরাতন হয়ে যাবে। এই জায়গার থেকেই তো শিক্ষার্থীদের পাল্লা দিতে হচ্ছে, অনেক কিছু শিখতে হচ্ছে তাদের। সেইখানে ঘরে এই অনর্থক প্রেশারটা তৈরি না করা। আমরা একেবারে শেষের দিকে আমার আরেকটি প্রসঙ্গ আছে, আপনি কিছুটা বলেছেন, সেটি হচ্ছে যে খেলাধুলার কথা বলেছেন। স্কুলে বা বিভিন্ন জায়গায় মাঠে ছেলেমেয়েরা যাচ্ছে, সেটা ভালো দিক। একই সাথে সংস্কৃতি মন্ত্রী আমাদের নিতাই রায় চৌধুরী তিনি যেটি বলেছেন যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে
সাধারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সঙ্গীত শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানে কেবল সঙ্গীত শিক্ষা চালু করাটাই তো শেষ কথা না, মানে সাংস্কৃতিক আবহের সাথে সবাইকে সম্পৃক্ত করা, এটা নিয়ে আসলে আপনি এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখেন? সাথে মানে এটাকে সবাইকে সম্পৃক্ত করা সম্ভব কি না আদৌ? মানে এখানে বাধা আছে কিছু, আপনি নিশ্চয়ই জানেন। এই সদিচ্ছাটাকে স্বাগত জানাই, কিন্তু দেখেন মাঠে পর্যায়ে যে বাস্তবতা, শেষ পর্যন্ত এটা যেন না হয় এটা শুধু একটা শ্রেণীর শিক্ষার্থীরা সুযোগ পেল, আচ্ছা, সেটা যেন না হয়। কারণ আমাদের তো পর্যাপ্ত শিক্ষকও নেই। সঙ্গীত শিক্ষককে আমরা তৈরি করেছি ওই রকম মাঠে ময়দানে। আমার পঞ্চগড়ে যাবেন, ওই সঙ্গীত শিক্ষক পাওয়া যাবে, অথবা চর অঞ্চলে, অথবা চা বাগানে। রাইট। সেইখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে স্থানীয় যারা আছেন সঙ্গীত শিল্পী, তিনি মাঠের বাউল হতে পারেন, যেই হতে পারেন, কিন্তু এইটার জন্য একটু সময় করে আমাদের ভেবে চিন্তা করতে হবে। কারণ আমরা এখন শিক্ষায় বৈষম্য নিয়ে ভীষণ চিন্তিত। এটা যেন আরেক ধরনের বৈষম্য তৈরি না করে মাঠে ময়দানে সুবিধাভোগী এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে। এসএসসি পরীক্ষার রেজাল্ট তো উঠে এসছে, জি। গ্রাম আর নগরের কি পরিমাণ বৈষম্য। অথচ দেখেন জুলাই মাসে আমাদের সন্তানেরাই তো আত্মাহুতি দিয়েছিল বৈষম্য দূর করার জন্য। সেই বৈষম্য যেন আবার চেপে না বসে আমাদের। এমনিতেই তো শিক্ষার 3 ধারার মধ্যে বিশাল বৈষম্য, জি। আবার যেন চেপে না বসে। সঙ্গীত অবশ্যই শিখবে। সুস্থ সঙ্গীতের চর্চা যে বাড়িতে হয় সেই বাড়ির সন্তান কখনোই খারাপ কিছুর মধ্যে যুক্ত হবে না। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে রাশেদা কে চৌধুরী, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই শিক্ষা সম্পর্কিত নানা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরও, বিশেষ করে প্রথম আলো। ধন্যবাদ। এগিয়ে যাই। দর্শক, আমাদের সঙ্গে আজকে প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। আমরা শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা করেছি। এরকম সংবাদ এবং সংবাদের তাৎক্ষণিক বিশ্লেষণের জন্য আমাদের এই আয়োজন বার্তা কক্ষ দেখুন prothomalo.com সহ প্রথম আলোর ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি।